আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মেডিটেশন সেশনে। আমাদের আজকের সেশনের যেটা টপিক সেটা হচ্ছে সেলফলেসনেস, বা এটার আসলে আমরা এটা এভাবে মোটামুটি ব্যাখ্যায়িত করতে চাই যে এটা চয়েসলেসনেস। তো চয়েসলেসনেস বা আমরা আসলে আমাদের এটা নিয়ে অনেক ডিবেট আছে যদিও, যে আসলে কি আমাদের কোনো ফ্রি উইল আছে কিনা, অথবা ফ্রি উইলের সংজ্ঞাটা কি হতে পারে। কারণ এটাও হতে পারে যে ফ্রি হুইল কিছুটা আছে, কিন্তু আমরা যেটাকে ফ্রি হুইল যতটুকু মনে করি অতটুকু আসলে ফ্রি হুইল না। যেমন আমাদের মস্তিষ্কের প্রতিনিয়ত যেভাবে বিভিন্ন নিউরনগুলি সিগন্যাল আদান প্রদান করছে, তো এগুলিকে যদি আমরা আরো ছোট করি, এগুলিকে যদি আমরা আরো রিডাকশনিজম, আরো যদি এগুলির মূলে দেখি, তাহলে তো এগুলি সব ফিজিক্স পার্টিকেল, সব নিউট্রন অ্যাটম এবং সেগুলি কোয়ার্টস। তো এইগুলির যে গতি প্রকৃতি, এগুলি তো ফিজিক্সের নিয়ম অনুযায়ী চলে। এখন ওই ফিজিক্সের নিয়ম অনুযায়ী চললে কিন্তু সেগুলি ডিটারমিনিস্টিক হওয়ার কথা। যেমন একটা আপেল গাছ থেকে আপেল যদি পড়ে, ওটা পৃথিবীর উপরেই পড়বে, এটা অন্য কোনো জায়গায় যাবে না। এটা যেমন ডিটারমিনিস্টিক, তাহলে আমাদের ব্রেইনের প্রতিটা নিউরনের সেই যে অ্যাক্টিভিটিসগুলিও সেগুলি এরকম প্রিডিটারমাইন্ড। এবং কিভাবে প্রিডিটারমাইন্ড, সেটা হচ্ছে যে আমাদের এটা আহ, আমাদের প্রতি মুহূর্তের চিন্তা ভাবনা, কারণ আমাদের ব্রেইন চলে হচ্ছে বায়োসিয়ান একটা মেথডে, মানে কারেকশন করে সবসময়, সে এরর কারেকশন করে, এরর প্রেডিকশন করে। এবং মেথডটা হচ্ছে এরকম যে এই মুহূর্ত পর্যন্ত ব্রেইনের যা কিছু জ্ঞান, যা কিছু মেমোরি এবং যা কিছু ওই মুহূর্তের মেন্টাল স্টেট, ইমোশনাল স্টেট, তার উপর নির্ভর করবে এর পরের মুহূর্তের পদক্ষেপটা, আর পরের মুহূর্তের অ্যাক্টিভিটিস বা ইমোশন বা থটস সবকিছুই। এ কারণে আমরা যে যখন মনে করি যে আসলে এই মুহূর্তে আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, ওই সিদ্ধান্তটা কিন্তু ব্রেইনের দেখা যায় যে কয়েক মিলি সেকেন্ড আগেই নেওয়া হয়ে থাকে, কিন্তু আমাদের সচেতনতার পর্যায়ে আসে দেরিতে। আমরা মনে করি আমি যে এখন এই ডিসিশনটা নিলাম, আবার ওই ডিসিশনটা যে আমার সেটাও তো নিশ্চিত করে বলার কোনো সুযোগ নাই। কারণ এরকম অনেক তত্ত্ব আছে যেখানে বলা হয় যে আসলে যে সবকিছু ইন্টেলিজেন্স, এটা একটা এমন একটা জগতে থাকে বা এমন একটা ডাইমেনশনে থাকে যেটা আমাদের স্বাভাবিক ফিজিক্যাল রিয়ালিটির বাইরে। এটা নিয়ে আমরা পরে একসময় মেডিটেশন সেশনে কথা বলবো। কিন্তু আজকে যেটা আমাদের চয়েসলেসনেস, সেটা মূল থিমটা আমি পেয়েছি ডেভিড সপোলস্কি। তো সপোলস্কি উনি, ওনার প্রথম নামটা আমার ভুলও হতে পারে, তো সপোলস্কি উনি একজন ডেভেলপমেন্টাল বায়োলজিস্ট, এবং উনি অনেক মানে এপস নিয়ে অনেক ওনার গবেষণাও আছে। তো উনি যেটা সবসময় বলেন যে আসলে আমাদের মায়ের পেটে থাকা অবস্থা থেকে আমাদের ভিতরে আমাদের ব্রেইনের গঠন এগুলি নির্ধারিত হতে থাকে। শুধু তাই নয়, আমার পূর্বপুরুষ ওনারা কিরকম ছিলেন, ওনাদের জেনেটিক ট্রেইট কেমন ছিল, ফিনোটাইপস গুলি কেমন ছিল, ওনাদের বৈশিষ্ট্য কেমন ছিল, তারপরে আরো আগে আমাদের অ্যানসেস্টররা কেমন ছিলেন, এবং পৃথিবীর ভূপ্রকৃতি কেমন ছিল, কোন রিজিয়নে তারা ছিলেন, সেইখানকার প্রাকৃতিক অবস্থা, সমস্ত কিছু, জলবায়ু, তাদের অভ্যাস, তাদের শিকার, তাদের খাদ্যাভ্যাস, সবকিছুর উপর নির্ভর করছে আমাদের এই মুহূর্তে আমি যে ডিসিশনটা নিচ্ছি বা এই মুহূর্তে আমরা যেটা করছি। সুতরাং আমরা যেটা মনে করি চয়েস, সেটা কিন্তু আসলে আমাদের একক চয়েস বলে কিছু নেই। যেমন আমি আমার একটা উদাহরণ আমার প্রায় মনে করে যে আমার জীবনে অনেক ডিসিশন আমি নিয়েছি, যে ডিসিশনগুলি নিয়ে আমার মনে হচ্ছে যে ওটা আমি কেন নিয়েছি। তো আমাদের ব্রেইন একটা জিনিস সবসময় করে, সে একটা ন্যারেশন তৈরি করে। আমাদের ব্রেইনের বৈশিষ্ট্য এটা যে আমাদের ব্রেইনের কিন্তু আসলে দুটো পার্ট, আমরা অনেকেই জানি। একটা হচ্ছে ডান, একটা মস্তিষ্ক হেমিস্ফিয়ার বলে বা অর্ধাংশ, ডান এবং বাম। তো ডান এবং বামের ভিতরে সবসময় একটা সংযোগ সাধন করে কিছু নিউরন, ওটা একটা বলে কর্পাস ক্যালোসাম। অর্থাৎ সেগুলি সেগুলি দুই পাশের সংযোগ, দুই পাশের দুইটা অর্ধ গোলককে সংযুক্ত করে। এখানে মজার বিষয় হচ্ছে যে
যখন কোনো কারণে এই সংযোগ বিচ্ছিন্ন হয়, কারণ আগে একসময় সার্জারি করা হতো এপিলেপসি বা মৃগী রোগের একটা সার্জারি ছিল এরকম যে মৃগী রোগ হলে মাথার ব্রেনের এক পাশে হয়তো কোনো জায়গায় ইলেকট্রিক ইম্পালস স্পন্টেনিয়াসলি বেড়ে যাচ্ছে, স্পার্ক হচ্ছে, সেই স্পার্কিং এর ফলে যে হাত পা খিঁচুনি হচ্ছে। এখন এই মস্তিষ্কর আমরা এটাও জানি যে এটা প্রভাবিত হয়, অর্থাৎ একটা জায়গায় যে কম্পাঙ্ক তৈরি হয় সেটা আরেকটা জায়গায় ছড়িয়ে পড়ে। ঠিক সেইভাবে যেমন বাইরের কম্পাঙ্ক মস্তিষ্ককে প্রভাবিত করে, অর্থাৎ বাইরে যদি আমরা দেখা যায় যাতে নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ তরঙ্গ তৈরি হয়, তাহলে মস্তিষ্ক ওটাতে সিনক্রোনাইজ করার চেষ্টা করে। এই জন্য আমরা একটা স্লো গান শুনলে আমাদের ব্রেইনের ওয়েভটাও স্লো হয়, আবার আমরা খুব হাই বিটের গান শুনলে আমাদের মস্তিষ্কের ব্রেইন ওয়েভও এরকম বেড়ে যায় বা ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায়। তো এইভাবেই মৃগীরোগ বা এপিলেপটিক যে সিজার বা যে ইলেকট্রিক সার্জ হয় সেইটা আবার এক পাশে শুরু হলে আরেক পাশে ছড়িয়ে পড়ে ওই কর্পাস ক্যালোসামের মাধ্যমে। এই কারণে একসময় বিজ্ঞানীরা অপারেশন করে ওটাকে কেটে ফেলতেন যাতে করে মৃগী রোগের ওই যে প্রবণ মানে তীব্রতা অনেক কমে যেত। যেটা খুব ভালো একটা অপারেশন ছিল, সবাই খুব এটা ওই সময় খুব বহুল প্রচলিত ছিল। কিন্তু দেখা গেল এই পেশেন্টরা তাদের মৃগী রোগ সেরে গিয়েছে, কিন্তু তাদের ব্যক্তিত্বের কিছু পরিবর্তন আসছে। কিরকম পরিবর্তন? খুব মজার পরিবর্তন। যে তারা মাঝে মাঝে বলতো যে আমাদের মানে ডান হাত বাম হাত এই দুটো দেখা যাচ্ছে যে দুটো দুরকম ভাবে কাজ করছে। একটা হাত হয়তো আমার জামার বোতাম খোলার চেষ্টা করছে, আবার আরেকটা হাত লাগানোর চেষ্টা করছে। এবং এরকমও একটা রেকর্ড পাওয়া গেছে যে এরকম ভাবে তারা হয়তো নিজেদের কারো আপনজনকে তারা হয়তো এক হাত দিয়ে মারার চেষ্টা করছে, কিন্তু সে সেটা চাচ্ছে না, কিন্তু আবার আর এক হাত সেটা তাকে মানে জোর করে অন্য একজন তার একজন স্পাউস বা আপনজনকে মারার চেষ্টা করছে। তো এগুলি নিয়ে আরো গবেষণা করে যেটা বোঝা গেল যে আসলে আমাদের ব্রেইনের দুটো অংশে দুটো আলাদা আমিত্ব আছে। তো আমাদের এরপরেও আপনাদের এটা নিয়েও আমাদের একটা বিষয় থাকবে যে আসলে মাই বা আমার আমিত্ব এইটা কতটা ভুল, সেটার আমরা যে বিজ্ঞানসম্মত যে আলোচনা সেটা আমরা করব। তো আমরা আজকের জন্য যেটা জানছি সেটা হচ্ছে যে এই আমাদের যখনই আমরা কোনো কিছুকে আমাদের মস্তিষ্কের যে বাম দিকে সে হচ্ছে ন্যারেশন তৈরি করে, এখানে কথা বলার জন্য যে জায়গাটা এটা আছে। তো যার ফলে আমাদের ডান দিক দিয়ে আমরা যে যা কিছু দেখি সেই জিনিসগুলিকে আমরা ব্যাখ্যা করতে পারি। কিন্তু যদি আমাদের শুধুমাত্র বাম চোখ দিয়ে কোনো কিছু দেখি, তাহলে সেটাকে যাদের ব্রেইন স্প্লিট ব্রেন, অর্থাৎ যাদের মাঝখানে সংযোগ এই যে কোষগুলি নাই, ওই সংযোগের নিউরনগুলি নাই, তারা কিন্তু ওটাকে আর ব্যাখ্যা করতে পারবে না। কিন্তু তাদেরকে যদি লিখে বলতে বলা হয় যে তুমি এটা লিখো, তো তখন কিন্তু তারা আবার লিখতে পারবে, বা ছবি আঁকতে বললে ছবি আঁকবে। কিন্তু তাদেরকে যদি মুখে বলতে বলা হয় তখন তারা দেখা যাবে যে ভুল কিছু একটা বলছে, কিন্তু সেটাকে তারাও জানে না যে এটা ভুল। তো এখান থেকে আসলে বোঝা যায় যে আমাদের ব্রেন সবকিছুকে একটা ব্যাখ্যা তৈরি করে ফেলে, কারণ ব্রেন হচ্ছে প্যাটার্ন রিকগনিশন সবসময় করে। কারণ তাছাড়া সে সবসময় অনিশ্চয়তার ভিতরে থাকতো, সে মনে করতো যে চারিদিকে কোনো বিপদ, তো বিপদ থেকে রক্ষার জন্য সবকিছুর ভিতরে একটা যোগসূত্র একটা তৈরি করার চেষ্টা করে। এই কারণে আমাদের ভিতরে যে কনস্পিরেসি থিওরিও তৈরি হয়। আমরা মনে করি যে যেটা আমরা বুঝি না, যেটা সম্পর্কে আমাদের জ্ঞান কম, সেইটাকে নিয়েই আমাদের ভিতরে তখন একটা সন্দেহ তৈরি। আচ্ছা, তাহলে নিশ্চয়ই এটার পিছনে কোনো গূঢ় কারণ আছে, নিশ্চয়ই অন্য কেউ আমার ক্ষতি করার জন্য এই ধরনের কোনো একটা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তাহলে এই ধরনের পরিস্থিতিগুলিতে যেটা হয়, আমরা একটা নিজেদের ব্রেইনে একটা গল্প তৈরি করি। তো ওই যে সেলফ বা উইল ফোর্সের ব্যাপারটা ঠিক তাই। আমরা আমাদের ওই জীবনের বিভিন্ন ধরনের ডিসিশনের ক্ষেত্রে আমরা একটা নিজেদেরকে একটা গল্প শুনাই, আমাদের ব্রেইন তৈরি করে দেয় যে আচ্ছা আমি এই ডিসিশনটা এই কারণে নিচ্ছি, কিন্তু আসলে কি কারণে নিচ্ছি সেটা কিন্তু আমরা কেউ জানি না। তো সেই কারণটা হয়তো অনেক বছর পরে দেখা যায় যে সবকিছু মিলিয়ে যে আসলে ওই সময় আমি এই ডিসিশনটা নেওয়ার ফলে এই ঘটনাগুলি ঘটেছিল। এবং তখন বোঝা যায় আসলে এটা একটা বৃহৎ কোনো একটা একটা প্যাটার্নেরই অংশ ছিল, কিন্তু সেই প্যাটার্নটা আমার ওই সময় আমার মস্তিষ্কে এটা ধরা পড়েনি। তখন মনে হচ্ছে যে এটা আমার একটা স্বেচ্ছাচারিতাই হোক বা আমার নিজের সম্পূর্ণ নিজের ইচ্ছা, সেটা ভুল হোক আর সঠিক হোক, এই আমার নিজের একটা ডিসিশন ছিল।
তো আমাদের ডিসিশন শুধু আমার না, কনসিকুয়েন্স তো অবশ্যই আমাকে ভোগ করতে হবে। আমি যদি একটা মানে আইনের পরিপন্থী কোনো কাজ করি, তাহলে সেটার জন্য যা কিছু হবার সেটা আমার জন্য হতেই পারে, যতদিন আমি পালিয়ে বাঁচতে পারবো, তারপরে তো সেটার আমাকে ফল ভোগ করতে হবে, এটা স্বাভাবিক। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যেভাবে যুক্তি তৈরি করি, সেই যুক্তি তৈরি করার প্রক্রিয়াটা সম্পূর্ণ ভুল। এই জন্য যে আমি আমার খুব প্রিয় একজন সোশ্যাল সায়েন্টিস্ট, উনি হচ্ছেন ড্যান এরিয়ালি, যে যার একটা পডকাস্ট আমি কয়েকদিন আগে দেখেছি ডেভিড ইগলম্যানের সাথে। তো ওনার একটা বই আছে, বইটা আমার খুবই ফেভারিট। আমি এটা সম্ভবত 10 বছর আগে প্রথম পড়েছিলাম, বা আরো আগে, 2012-13 সালের দিকে। ওই বইটা খুব চমৎকার একটা বই। বইটার নাম হচ্ছে প্রেডিক্টেবলি ইরেশনাল, অর্থাৎ হিউম্যান ব্রেইন কিভাবে কাজ করে, যে আমরা আসলে খুবই ইরেশনাল, অযৌক্তিক প্রাণী, কিন্তু আমরা সেটা জানি না। আমরা নিজেদেরকে মনে করি আমরা অনেক যৌক্তিক। তো কিন্তু এই যে প্রেডিক্টেবল, আমাদের সমস্ত কিছু এগুলো হচ্ছে প্রেডিক্টেবল, অর্থাৎ মানে আগে থেকেই বোঝা যায়। যেমন অপটিক্যাল ইলিউশন আমরা জানলে পরেও ওই ইলিউশন থেকে বের হতে পারি না, ঠিক সেরকম প্রেডিক্টেবলি আমরা হচ্ছে ইরেশনাল। তো আমাদের এই ডিসিশনগুলি নেয়ার ক্ষেত্রে আসলে চারিদিকের আমাদের বাইরেও অনেক প্রভাব আছে, এবং সেইগুলিকে আমরা আমাদের জ্ঞানের ভিতরে কখনোই নিতে পারবো না। এই কারণে আমরা যা কিছুই পছন্দ করি না কেন, বা যেটাই আমরা ডিসিশন নিই না কেন, সেই ডিসিশন আমাদের একার ডিসিশন না। তো এটাই আমাদের মেডিটেশনের বিষয় আজকে। আমরা মেডিটেশন শুরু করব চোখ বন্ধ রেখে। আমি বলছি 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাসটা ধরে রাখি মনে মনে 1 থেকে 4 গুনতে গুনতে। এবার শ্বাস ধীরে ধীরে ছাড়তে থাকি মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে। আবারও নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নেই 1 থেকে 4 গুনতে গুনতে। শ্বাস ধরে রাখি 1 থেকে 4 গুনতে গুনতে। এবার শ্বাস ছাড়তে থাকি ধীরে ধীরে 1 থেকে 6 গুনতে গুনতে নাক দিয়ে। আমরা যখন শ্বাস ছাড়বো তখন আমাদের পেটটা ভিতরের দিকে নেয়ার চেষ্টা করব টেনে, যাতে ফুসফুসের অধিকাংশ বাতাস প্রশ্বাসের সময় বের হয়ে যেতে পারে। আমরা আবার ধীরে ধীরে শ্বাস নেই 1 থেকে 4 গুনতে গুনতে। শ্বাস ধরে রাখি 1 থেকে 4 গুনতে গুনতে। এবার ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি 1 থেকে 6 গুনতে গুনতে। আমরা আমাদের যে কোনো ডিসিশন বা যে কোনো কাজ, এগুলিকে মনে করি যে আমরা আমাদের নিজেদের ইচ্ছাতে এটা করলাম বা করেছি, কিন্তু এটা যে আসলে কি কারণে করেছি সেটার সকল ব্যাখ্যা কিন্তু আমাদের জ্ঞানের বাইরে সবসময় থেকে যাবে। যেমন আমাদের গত সেশনে আমি একটা উদাহরণ হয়তোবা বলেছিলাম, যে গবেষণাতে দেখা গেছে যে বিচারকরা যখন বিচার করেন, যদি ওনারা সকালে বিচার করেন, অর্থাৎ সকালে নাস্তা খাওয়ার পরপরই যদি বিচার কার্য নিয়ে বসেন, তাহলে তাদের রায় আসামির পক্ষে যায়, আসামির প্রতি ফেভারেবল হয়। প্যারোলের ক্ষেত্রে এটা এ নিয়ে গবেষণা করা হয়েছে ইউএসএতে, এবং অনেকবার গবেষণা করা হয়েছে অনেক সেটিংসে, এবং সব ক্ষেত্রে এটা এই ধরনের ফলই পাওয়া গেছে। কিন্তু যদি তারা অভুক্ত অবস্থায়, অর্থাৎ অনেকক্ষণ হয়ে গিয়েছে এখনো তাদের হয়তোবা লাঞ্চ হয়নি, এই অবস্থায় যদি ওনারা বিচার কার্য কোনো পরিচালনা করেন, তখন সেক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে তাদের রায় হয় যে আসামি তার বিরুদ্ধে। কিন্তু তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কি কারণে এরকম ডিসিশন সে নিয়েছে, সে কিন্তু একটা ন্যারেশন তার ব্রেন তৈরি করে দিবে, এবং সেটা সে বিশ্বাস করবে, সেটাই সে বলবে যে হ্যাঁ, এই আসামির যে অপরাধ সেই গুরুত্ব অনুযায়ী তাকে আমি এই শাস্তি দিয়েছি। আবার সে নাস্তা করার পরপর যখন বিচার কার্য করছে, সেক্ষেত্রে সে ফেভারেবল রায় দিচ্ছে, এবং তার পক্ষে একটা যুক্তি সে তার ব্রেইন তৈরি করে দিচ্ছে যে না, আমি দেখলাম যে এই আসামি আসলে তার যে অপরাধ সেটার আসলে গুরুত্ব এত বেশি না যেভাবে বলা হয়েছে, এই কারণে তাকে আমি লঘুদণ্ড দিয়েছি। তো এরকম ভাবে এরকম গবেষণাতে এটাও দেখা গেছে যে আমাদের
চিন্তা ভাবনাগুলিও কিন্তু আমাদের বিশ্বাস পরিবর্তন হয়, আমাদের মেমোরিও পরিবর্তন হয়। যেমন এরকম একটা উদাহরণও আছে, এটাও আমি হয়তো বা বলেছিলাম, যে আমরা কাউকে দুটো ছবি দেখানো হলো যে এই ছবি দুটার কোনটা তোমার পছন্দ, সে হয়তো এক্স কে পছন্দ করেছে, এরপরে তাকে ওয়াই এর ছবিটা দেখানো হলো এবং বলা হলো যে তুমি যে সে সময় এক্স পছন্দ করেছিলে কেন করেছিলে। তো এক্ষেত্রে দেখা গেছে যে অনেকেই, মানে মোর দ্যান 50%, প্রায় 60% মানুষ ধরতেই পারেনি যে সে যেটা পছন্দ করেছিল তার উল্টোটা তাকে দেখানো হচ্ছে এখন। বরং তাকে যখন বলা হলো যে তুমি কেন পছন্দ করেছিলে, তখন সে যেটা অ্যাকচুয়ালি পছন্দ করেনি সেটাকেই তার ব্রেন যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করছিল যে আমি এটা এই কারণে পছন্দ করেছি, যে এর এই চোখটা আমার পছন্দ হয়েছিল, বা এর তাকানোর এই ভঙ্গিটা বা হাসিটা। কিন্তু আসলে সে হয়তো এটাকে পছন্দই করেনি আগে। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও আমরা শ্বাস নিই 1 থেকে 4 গুনতে গুনতে, শ্বাস ধরে রাখি 1 থেকে 4 গুনতে গুনতে, এবার ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে। তাহলে এই যে আমাদের নিজেদের চয়েস করার ব্যাপারে বা ফ্রি উইলের ব্যাপারে যতই আমাদের অসম্পূর্ণতা থাকুক না কেন, এই যে আমাদের ব্রেইন সবসময় একটা ন্যারেশন তৈরি করে, তা নাহলে সে অনিশ্চয়তা অনুভব করত। এই ন্যারেশন তৈরি করার কারণে সে কেন এটা তৈরি করে, এই কারণে তৈরি করে যে যাতে করে আমরা নিশ্চিত হই। অর্থাৎ আমি যদি জানি যে আসলে আমার এককভাবে ডিসিশন নেওয়ার কোনো ক্ষমতা নেই, তাহলে ব্রেইন চিন্তা করে যে মানুষটা সে অনিশ্চয়তায় ভুগবে, সে সবসময় একটা বিপন্ন নিজেকে মনে করবে, যে আমার তো নিজের সিদ্ধান্ত নেবার কোনো ক্ষমতাই নেই, তাহলে তো আমি বিপদ থেকে রক্ষা করতে পারবো না। যদি বিপদ আমার ঘাড়ে চলে আসে এবং যদি আমার নিয়তি যদি অমোঘ হয়, তাহলে ফেট আমাকে দিয়ে আমার যা হবার সেটাই তো হবে, তাহলে তো আমি বিপদ থেকে বাঁচার চেষ্টা করতেই পারবো না। তাহলে এই ধরনের চিন্তাগুলি খুব বিপর্যয়কর মনে হয় ব্রেনের কাছে। এই জন্য সে এই একটা ধারণা, ইলিউশন তৈরি করে যে না, সবকিছু যুক্তিসঙ্গতভাবে আমি ব্যাখ্যা দাঁড় করাতে পারি এবং আমি প্রয়োজন মতন সিদ্ধান্তও নিতে পারি। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও শ্বাস নিই 1 থেকে 4 গুনতে গুনতে, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। কিন্তু মস্তিষ্কের এই যে ইরেশনাল ন্যারেশন, এই ন্যারেশনের একটা ক্ষতিকর দিক হচ্ছে যে আমরা আমাদের নিজেদের ডিসিশন নিয়ে সবসময় অস্বস্তিতে ভুগি, নিজেদের উপরে অসন্তুষ্ট থাকি এবং নিজেদের যুক্তি বুদ্ধির উপরে আমরা একটা খারাপ ধারণা পোষণ করি যে আমি কেন ওইরকম ডিসিশনটা নিলাম, আমার এই ডিসিশনটা অত্যন্ত ভুল হয়েছে। তাহলে নিজেকে আমরা যত বেশি দোষারোপ করি তত কিন্তু আমাদের স্ট্রেস বাড়ে। তাহলে আমরা নিজেদের উইল পাওয়ার বা আমাদের নিজস্ব ইচ্ছা শক্তি আছে কিনা এটার সপক্ষে ব্রেন যুক্তি তৈরি করে একটা বিপদ থেকে বাঁচার জন্য, কিন্তু এটা করার ফলে সে কিন্তু আরো বিপদে পড়ে যায়। সে প্রতি মুহূর্তেই তার মনে হয় কেন আমি এটা করলাম, কেন আমি এটা করলাম, বা আমি এখন কি ডিসিশন নিব, সামনে এরকম এই 5টা পথ আছে, এই পথের কোনটাতে আমি চলবো। তাহলে এই যে অনিশ্চয়তা তার ভিতরে আরো স্ট্রেস তৈরি করে, এবং যখন স্ট্রেস তৈরি হয় তখন কিন্তু ডিসিশন মেকিং এটার ক্ষমতা অনেক কমে যায়। ডিসিশন মেকিং এর আসলেই তো কিছু নাই,
কিন্তু ওই ইলিউশনের ভিতরেও আরো বেশি দ্বন্দ্ব তৈরি হয় এবং আরো কষ্ট বাড়তে থাকে, আরো স্ট্রেস বাড়তে থাকে। এটা ভিসিয়াস সাইকেলের মতন পৌনঃপুনিক ভাবে বাড়তে থাকে। এটা থেকে কিভাবে বের হওয়া যায় সেটাই আমরা আমাদের পরবর্তী আলোচনায় শুনবো। আবারও আমরা ব্রিদিং এক্সারসাইজ করি। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও শ্বাস নেই 1 থেকে 4 গুনতে গুনতে, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে আমরা যদি এটা মেনে নেই যে আসলে আমার আলাদা সিদ্ধান্ত নেবার কোনো ক্ষমতাই নেই, যে সিদ্ধান্তটা মনে হচ্ছে যে আমার নিজের ইচ্ছাতে নিলাম, এটা আসলে অজস্র এবং ইনফিনিট নাম্বারস অফ ফ্যাক্টরসের কারণে এই মুহূর্তে এই ডিসিশনটা আমার মস্তিষ্ক থেকে বায়েসিয়ান পদ্ধতিতে অর্থাৎ আপডেটেড ওয়েতে নেওয়া হয়েছে। তো এই যে মস্তিষ্ক প্রতি মুহূর্তে যে ডিসিশনটা নিচ্ছে, এটা এই বিভিন্ন ফ্যাক্টরের কারণে নিচ্ছে, আমার জ্ঞানের বাইরে অনেক কিছুর কারণে নিচ্ছে। সূর্য আজকে কিভাবে উঠেছে বা লক্ষ বছর আগের প্রকৃতি কেমন ছিল, সেগুলির অজস্র ফ্যাক্টরের কারণে কেওটিক ডিসঅর্ডারের মধ্য দিয়ে, যেটা আমার চোখে আমার দৃষ্টিতে ডিসঅর্ডার, কারণ সেই প্যাটার্ন আমরা আমাদের জ্ঞানের বাইরে। তো এইভাবে যে ডিসিশনগুলি আসছে সেটার উপরে আমার কোনো হাত নেই, কন্ট্রোল নেই। এটাকে যদি আমি মেনে নিতে পারি তাহলে কিন্তু আমার নিজের উপরে নিজের প্রেশার অনেক কমে যায়, আমার স্ট্রেস কমে যায়। কারণ তখন আমি বুঝবো যে আসলে আমি কোনো ভুল করিনি, আমি কোনো সঠিক কিছু আমার করার নাই, আবার আমার কোনো ভুলও করার নাই। তাহলে আমি যে ডিসিশনই নিয়ে না কেন, সেই ডিসিশনটা ওই মুহূর্তে ওভাবেই নেয়ার ছিল, এজন্যই আমি নিয়েছি। তাহলে এটা বিভিন্ন ঘটনাক্রমে অতীতের অনেক অনেক অজস্র ফ্যাক্টরের কারণে ওই ডিসিশনটা ওভাবেই আমার ব্রেন থেকে এসেছে। তাহলে এটার জন্য আসলে আমার ইচ্ছা শক্তিরও কোনো ভূমিকা ছিল না, আমার সদিচ্ছা বা আমার ইচ্ছারও কোনো ভূমিকা ছিল না, এটা এভাবেই হয়েছে। তাহলে এইটা আমাকে একটা রিলিফ দিবে। কিরকম রিলিফ দিবে? এটা আমাকে অনেক ভার থেকে মুক্ত করবে। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও শ্বাস নেই 1 থেকে 4 গুনতে গুনতে, শ্বাস ধরে রাখি 1 থেকে 4 গুনতে গুনতে, আবার শ্বাস ধীরে ধীরে ছাড়তে থাকি 1 থেকে 6 গুনতে গুনতে। তাহলে আমাদের প্রতি মুহূর্তের যে সিদ্ধান্ত আমাদের ভিতর থেকে আসছে, আমাদের ব্রেন থেকে তৈরি হচ্ছে, এগুলি যে কি কারণে হচ্ছে, এই প্যাটার্নটা অত্যন্ত ব্যাপক। আমাদের শুধু ব্রেনের ভিতরে এটা সীমাবদ্ধ না, আমাদের বাইরেও এটা সীমাবদ্ধ। এটা আমরা নেক্সট সেশনে এটা নিয়ে আমরা আমাদের টপিক থাকবে প্লেটোনিক স্পেস, সেটা নিয়ে আমরা কথা বলবো। এটাও একটা পার্সপেক্টিভ। কিন্তু আমাদের আজকের যেটা পার্সপেক্টিভ সেটা ছিল এই যে আমাদের নিজেদের আসলে চয়েস, যেটা আমরা মনে করি যে আমার পছন্দের কারণে আমি এটা করলাম বা এটা করলাম না, এইটা আমাদের একটা ভুল ধারণা। এটা আমাদের মস্তিষ্কের একটা কগনিটিভ এরর, একটা বায়াস। সে এভাবেই চিন্তা করে, ন্যারেটিভ তৈরি করে, একটা ব্যাখ্যা, একটা যুক্তিতর্ক তৈরি করে। কিন্তু এই যুক্তিতর্কগুলি শুধুমাত্র একটা ইলিউশন মাত্র। কারণ এটা ছাড়া আমরা হয়তো নিজেদেরকে অনিশ্চিত মনে করব জগতে। এ কারণে মস্তিষ্ক আমাদেরকে একটা নিশ্চয়তার ভিতরে রাখতে চায়, কিন্তু এটার কোনো প্রয়োজন নেই। আমরা বাস্তবতা যদি জানি তাহলে সেটাকে আমরা আলিঙ্গন করার জন্য আমাদের ভিতরে সৎসাহস তৈরি হবে, অনিশ্চয়তাকে আলিঙ্গন করা। সেইটা যখন আমার ভিতরে থাকবে তখন জীবনটাকে আমরা
একটা অ্যাডভেঞ্চার হিসাবে দেখব এবং জীবনের যে কোনো পরিণতিকেই আমরা অ্যাডভেঞ্চার, একটা মুভি বা একটা গেমের মতন উপভোগ করতে পারবো। এবং সেটা যখনই করতে পারবো তখন জীবন কখনো আমাদের জন্য বোরিং হবে না এবং আমরা জীবনকে প্রতি মুহূর্তে উপভোগ করতে পারবো। এবং যখনই আমরা এভাবে নিজেকে জীবনকে উপভোগ করব তখনই আমাদের পক্ষে সম্ভব নিজেদের দ্বারা অন্যদের উপকার সাধন করা। আদারওয়াইজ আমরা নিজেরা যদি ব্যতিব্যস্ত থাকি, অনিশ্চিত থাকি, বিপন্ন বোধ করি, নিজেদেরকে নিয়ে বিব্রত বোধ করি, তাহলে আমরা কখনো অন্যদের প্রতিও সদয় হতে পারবো না। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা আরেকবার ব্রিদিং এক্সারসাইজ করব, তারপরে আমরা চোখ মেলে তাকাবো। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি 1 থেকে 4 গুনতে গুনতে, আবার শ্বাস ছাড়তে থাকি ধীরে ধীরে 1 থেকে 6 গুনতে গুনতে। এখন আমরা চোখ মেলে তাকাতে পারি। তাহলে আমরা আমাদের ফেসবুক লাইভ সেশন আজকের মতন এখানেই শেষ করছি। জুমে যারা আছেন তারা, তাদের সাথে আমরা ডিসকাস করব, চালিয়ে যাব। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো